আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা ভালো রয়েছেন। এই ভিডিওতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট যে নোটিশটা আছে সেই নোটিশ নিয়ে আলোচনা করার পাশাপাশি আপনারা কিভাবে সাবজেক্ট ওয়াইজ দিবেন, ভর্তি পরীক্ষাগুলো কেমন, আমার কাছে যেহেতু অতীত অনেকগুলো ডাটা আছে, তো সেই ডাটার আলোকে আমি অনেকগুলো তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং একই সঙ্গে এখানে যে তথ্যগুলো আছে গত বছরের তথ্য, তো আমি এই তথ্যগুলো দেখার সময় পাইনি যে আসলে এই জিনিসগুলোতে কি আছে, মনেও নেই অবশ্য। তো আজকে আমি এই জিনিসগুলো দেখলাম এবং আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসগুলো গুগল ড্রাইভে আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। স্পেশালি এখানে কোটার কিছু ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টগুলো কোটা শিক্ষার্থীরা দেখলে অনেক উপকৃত হতে পারবে। এছাড়া আপনারাও যারা রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা, আপনারা উপকৃত হতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আসলে অনেকগুলো বিষয় আপনাদের জানাবো, আপনারা অবাক হয়ে যাবেন যে এই তথ্যগুলোই মূলত আপনাদের জানা দরকার ছিল। তো ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা ক্লিয়ার করে দিতে চাচ্ছি যে আপনারা আপনাদের যে নোটিশগুলো, সেই নোটিশগুলো আমি বরাবরই বলতেছি বিশ্ববিদ্যালয়ে যে ওয়েবসাইট আছে সেখানে দেওয়া থাকবে। এখানে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট সব কিছু আলাদা আলাদা করে দেওয়া আছে। জেনারেল যে নোটিশগুলো দেওয়া দরকার সব ধরনের নোটিশ কিন্তু এখানে দিবে। তো সেক্ষেত্রে আপনাদের আমি অল টাইমেই বলে থাকি যে ru.ac.bd অ্যাডমিশন এখানে সার্চ দিবেন। এইটাতে জাস্ট শুধু আপনার যে ব্রাউজার আছে সেখানে সার্চ দিবেন, এই যে চলে আসবে, জাস্ট এখানে ক্লিক করবেন এবং মূল যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপনি প্রবেশ করবেন এবং ওখানেই সব কিছু থাকবে। তো ওখানেই প্রথম নোটিশটা আছে, আমি এখন আপনাদের প্রথম নোটিশটা একটু দেখাবো, এরপর আরও যে অন্যান্য তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো নিয়ে কথা বলবো। দেখেন, আপনাদের প্রথম যে কাজটা করতে বলেছে সেটা হলো 25 এবং 4 এই তারিখের মধ্যে। তো দেখা যাচ্ছে যে 25শে এপ্রিল থেকে 4 মে পর্যন্ত আপনাদের সাবজেক্ট চয়েস দিতে বলছে এবং এখানে সাবজেক্ট চয়েস আপনি যদি না দিতে পারেন আপনি কিন্তু আর ভর্তি হতে পারবেন না। তাহলে আবারও বলতেছি, বা এই জায়গাটাতে আমি আইডেন্টিফাই করে দিতেছি, এই নোটিশটা আমি আপনাদের দিয়ে দেব যে 25শে এপ্রিল থেকে 4 মে পর্যন্ত আপনি যদি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস না দেন তাহলে আপনি আর ভর্তির সুযোগ পাবেন না, আপনার প্রার্থীতা বাতিল করা হবে। আপনি যদি মেরিট পজিশন 1-এও থাকেন, ডাজেন্ট ম্যাটার, আপনার আর ভর্তির সুযোগ নেই। এখন আপনারা যখন সাবজেক্ট চয়েস দিবেন এবং এখানে বলেই দিয়েছে যে আপনারা সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে যারা কোটা শিক্ষার্থী রয়েছেন ন্যূনতম 40 পে পাস করেছেন সকল কোটা, সেটা আপনি পোষ্য কোটা, পিডিকিউ যেই হন না কেন, আপনি সাবজেক্ট চয়েস দিবেন। আর স্পেশালি কোটার ক্ষেত্রে কোন জায়গা থেকে কোন পজিশন থেকে সাবজেক্ট আসবে বলা মুশকিল। আমি শুধু আমার বন্ধুর একটা উদাহরণ দেই, 12,000 মেধা তালিকা থেকে বা পিডিকিউ কোঠা নিয়ে কিন্তু ও ফাইন্যান্স ডিপার্টমেন্ট আমার সঙ্গে পড়ছে। তো যে কোনোটাই ঘটতে পারে, এর জন্য কাউকে ধরতেও হবে না, কাউকে কোনো কিছু করতে হবে না। বা গত বছর বিশ্ববিদ্যালয়ে যে পুরকে কোটা শিক্ষার্থীদের ভর্তি নিয়েছে, আমি আসলে ওই পিডিএফটা কথা আমার মনেই নেই। তো আমি আপনাদের ওই পিডিএফটা দিয়ে কোটা শিক্ষার্থীদের জন্য আলাদা একটা ভিডিও তৈরি করব এবং সেখানে সেই জিনিসগুলো ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। তো মোটামুটিভাবে বিশ্ববিদ্যালয় পূর্ববর্তী যে ভর্তি কার্যক্রমগুলো ছিল সেগুলোর মধ্যে গত বছর অনেকটা চেঞ্জ ছিল। তো ওই চেঞ্জটা কীরকম চেঞ্জ ছিল আমি একটু পর আপনাদের বোঝাই দিতেছি। তাহলে মোটামুটিভাবে আপনারা সাবজেক্ট চয়েস দিবেন সবাই এবং পিডিকিউ শিক্ষার্থী বা অন্য যে ধরনের কোটা শিক্ষার্থী তোমরা রয়েছে, তোমরা 40 যারা পাইছো সবাই সাবজেক্ট চয়েস দিবা। সাবজেক্ট পাবা কি না পাবা সেটা পরের বিষয়, সাবজেক্ট চয়েস সবাই দিবা। এছাড়া অন্য সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকেও যাদেরকে সাবজেক্ট চয়েস দিতে বলছে তোমরা সাবজেক্ট চয়েস দিবা। এখন আসলেই তোমরা যারা 2000 মেধা তালিকায় আছো, 1500 মেধা তালিকায় আছো, তোমরা সাবজেক্ট পাবা কি না পাবা সেই বিষয়টা নিয়ে আমি পূর্ববর্তী ভিডিওতেও কথা বলছি, যেটা আমাদের চ্যানেলে আছে। এখানে কিছু ডাটা দেখাবো যে কোন মেধা তালিকা থেকে তোমরা সাবজেক্ট পেতে যাচ্ছ। তো সব কিছুই আমি এখানে ক্লিয়ার করে দিতেছি, তবে এই নোটিশটা আগে শেষ করে নিই। তো এখানে তোমরা ছেলেমেয়েরা এবং স্টিল আপনারা গার্ডিয়ান যারা রয়েছেন আপনারা একটু খেয়াল করে দেখবেন যে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে 7 মে। আপনারা 4 মে পর্যন্ত সাবজেক্ট চয়েস দিবেন, 7 মে এসে বিশ্ববিদ্যালয় তার নির্দিষ্ট ওয়েবসাইটে আপনাদের সাবজেক্ট চয়েসের রেজাল্ট দিবে। এখন রেজাল্ট দেওয়ার পর নতুন করে আরেকটা নোটিশ দিবে সেই দিনেই, অর্থাৎ 7 তারিখেই কিন্তু, বা 7 তারিখ দেখা যাচ্ছে যে সন্ধ্যার পর আপনারা এই ধরনের নোটিশগুলো পাবেন, অথবা সর্বোচ্চ 8 তারিখ যেতে পারে। তো এই মানে রেজাল্ট দেওয়ার সময় সময় অবশ্যই বিশ্ববিদ্যালয় এরকম একটা নোটিশ দিবে। সেই নোটিশেই এই যে দেখেন গত বছরে এটা হলো নোটিশ, সেই নোটিশে মোটামুটিভাবে প্রথম বা প্রাথমিক পর্যায়ে সাধারণ শিক্ষার্থী এবং পোষ্য কোটার শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েস তালিকা কিন্তু দিয়েছিল। তাহলে পোষ্য কোটা আর সাধারণ শিক্ষার্থীদের যে সাবজেক্ট চয়েস তালিকা সেটা 7 তারিখে কিন্তু দেওয়া হবে। আর অন্য অন্য কোটাধারী যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের একটু লেটে দেওয়া হবে। তো সুতরাং টেনশন করার দরকার নাই, এই সময়টাতে কিন্তু প্রত্যেক বছরে ঝামেলা হয়, কোটা শিক্ষার্থীরা বেশি মানে মানে
ঝামেলা করে আর কি। তো টেনশন নেওয়ার দরকার নেই, সবার আগে সাধারণ শিক্ষার্থী পোষ্য কোটা নিয়ে কাজ করে। আর অন্য অন্য কোটা যারা রয়েছে সেই কোটা আসলে অন্য আমাদের ছাত্র উপদেষ্টা অধিদপ্তর এই জিনিসটা হ্যান্ডেল করে। স্বাভাবিকভাবে ওই জিনিসটা হলো তারা পরবর্তীতে জানায় বা কয়েকদিন লেট হয়, এবং পূর্ববর্তী বছরগুলোতে প্রায় 14-15 দিন লেট হতো। তো গত বছর অমন লেট হয়নি, খুব অল্প সময় কিন্তু লেট হবে, অর্থাৎ দেরি হবে। তো আপনারা যখন এই 7 তারিখে 7ই মে আপনাদের সাবজেক্ট চয়েস দিয়ে দিবে প্রথম মেধা তালিকায় যারা উত্তীর্ণ হয়েছেন, এরপর আপনাদের হচ্ছে সাক্ষাৎকার হবে। তো সাক্ষাৎকারের নোটিশটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এই যে দেখেন এখানে বলা আছে যে প্রথম মেধা তালিকায় যারা আপনারা নির্বাচিত হবেন সাবজেক্ট চয়েস দেওয়ার পর আপনাদের সাক্ষাৎকার হবে, অর্থাৎ ভাইবা হবে 12 তারিখ থেকে 13 তারিখের মধ্যে। 2 দিন যে কোনো একদিন এসে আপনি ভাইবা দিতে পারবেন। তো প্রথম দিনেই সবাই আসে, প্রথম দিনে অলমোস্ট সবার ভাইবা হয়ে যায়। তো 2 দিন করা হয়েছে, আপনি এই 2 দিনে যে কোনো একদিন আইসা এই 9টা থেকে 4টার মধ্যে আপনারা আমাদের যে হচ্ছে রবীন্দ্র বিল্ডিং আছে, রবীন্দ্র ভবন আছে, সেই ভবনে আমাদের 2 তলা ফাইন্যান্স ডিপার্টমেন্টের সামনে 208 নম্বর রুমে আপনাদের হচ্ছে ভাইবা না হবে। তো যদি আসলে এই 208 নম্বর রুমে আইসা দেখতে পারবেন যে সাইন মানে নোটিশ টাঙ্গাই দিয়েছে যে এত মেধা তালিকা থেকে এত মেধা তালিকা ফাইন্যান্স ডিপার্টমেন্টে ভাইবা হবে, এত মেধা তালিকা থেকে এত মেধা তালিকা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ভাইবা হবে, অর্থাৎ এখানে আইসা আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ভাগ ভাগ করে দেওয়া আছে ডিপার্টমেন্ট অনুসারে। তো এগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আর অনেক ছেলে মেয়ে আমাকে জিজ্ঞেস করছিল যে ভাইয়া ভাইবাতে কি কাউকে বাদ দেয়? না, ভাইবাতে কাউকে বাদ দিবে না, যা শুধু তোমাকে দেখবে, ঠিক আছে, এর বাইরে কিছু না। এবং তোমার যে ডকুমেন্টগুলো আছে সেই জিনিসগুলো শুধু দেখবে, ঠিক আছে। সুতরাং ভাইবার বিষয়গুলো নিয়ে আহামরি কোনো টেনশন করার একদম বিন্দুমাত্র কোনো দরকার নাই। তো এছাড়া যখন আপনারা ভাইবা দিয়ে দিবেন, ভাইবা শেষ হওয়ার পর 12 তারিখ থেকেই কিন্তু হচ্ছে আপনাদের ভর্তি কার্যক্রম শুরু হবে। যেহেতু প্রথম মেধা তালিকায় আপনি উত্তীর্ণ হয়েছেন, আপনি ভাইবা দিলেন, তো যারা প্রথম দিনে ভাইবা দিবে তারা প্রথম দিনে এসেই ভর্তি হতে পারবে, অর্থাৎ যে দিনে ভাইবা দিবেন সেই দিনেই কিন্তু ভর্তি হতে পারবেন। তো এখানে বিশ্ববিদ্যালয় বলেই দিয়েছে যে 12 মে থেকে আপনি 20 মে পর্যন্ত যারা প্রথম মেধা তালিকায় সাবজেক্ট পাইছো বা সাবজেক্ট পাবা, তারা 12 মেধা তালিকা থেকে 20 মে পর্যন্ত তোমরা হচ্ছে ভর্তির সুযোগ পাবা বা ভর্তি হতে পারবা। এবং এই সময়ের মধ্যে যদি ভর্তি না হয়, পরবর্তীতে তোমরা আর ভর্তির সুযোগ পাবা না, তোমাদের ভর্তি ক্যান্সেল হয়ে যাবে এবং তোমাদের এই সিটটা ফাঁকা সাপেক্ষে পরবর্তীতে হচ্ছে দ্বিতীয় মেধা তালিকা দেওয়া হবে। তো এই বিষয়টা আশা করি ক্লিয়ার যে সর্বপ্রথম আপনারা সাবজেক্ট চয়েস দিবেন, এরপর আপনাদের রেজাল্ট দিবে, রেজাল্ট দেওয়ার পর আপনাদের ফার্স্ট মেধা তালিকা দেওয়া হবে নির্দিষ্ট যে আমাদের 345টা সিট আছে, শুধু অতটুকুর জন্যই আমাদের হচ্ছে প্রথম মেধা তালিকা ঘোষণা করা হবে, ঠিক আছে। এবং এক্ষেত্রে যারা সাবজেক্ট চয়েস দেয়নি তাদের যে সিরিয়ালটা আছে সেটা বাইপাস হয়ে, মনে করেন যে 345টা সিট আছে আমাদের, তাই না, মনে করেন যে এর মধ্যে 50 জন ছেলে মেয়ে সাবজেক্ট চয়েস দেয়নি, তার মানে ফার্স্ট চয়েস লিস্ট যেটা বা প্রথম মেধা তালিকা যেটা, সেটাতে কিন্তু প্রায় আপনারা 400 মেধা তালিকা পর্যন্ত ছেলেমেয়েরা কিন্তু প্রথম মেধা তালিকায় সিলেক্ট হবেন। এবং আপনারা ওই 400 মেধা তালিকা ছেলেমেয়েরা কিন্তু হিসাব করে দেখেন যে 345 জন তারা এসে ভাইবা দিবেন। এবং যারা যারা ভর্তি হবেন এই তারিখের মধ্যে ভর্তি হয়ে গেলেন, যারা যারা ভর্তি হতে পারবেন না বা ভর্তি হবেন না তাদের কিন্তু ভর্তি হওয়ার পরবর্তীতে সুযোগ নাই। এছাড়া আরও আসেন, আমি এখানে আরও অনেকগুলো তথ্য দেবো। এখানে দেখেন যে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, পিডিকিউ যারাই রয়েছে তাদের আলাদা জায়গায় ভাইবা হবে, আলাদা জায়গায় স্পেশালি পিডিকিউ যারা রয়েছে তাদের আরেকটা পরীক্ষা হবে, ভাইবার মতোই পরীক্ষা, সেটাতে আসলে 20 মার্ক দেওয়া হবে। মূলত ওখানে তাদের চেক আউট করা হবে যে তারা আসলে কি ধরনের প্রতিবন্ধী অবস্থায় আছে, যে যেরকম যার বেশি 20-এর মধ্যে তার মার্কও বেশি থাকবে এবং পরবর্তীতে নতুন করে পিডিকিউ এর একটা মেধা তালিকা তৈরি করা হয়। তো ওইটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। তো এখানে দেখেন যে কোটা শিক্ষার্থীদের ক্ষেত্রে স্পেশালি পোষ্য কোটা বাদ দিয়ে বাকি যে কোটাগুলো আছে সেই কোটার শিক্ষার্থীদের দায়িত্ব কিন্তু ছাত্র উপদেষ্টা এবং আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেলের আন্ডারে দেওয়া আছে এবং এ কারণেই একটু লেটে তাদের কার্যক্রমগুলো শুরু করা হয়। এবং এই বিষয়ে এই 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 দুইটা অধিদপ্তর বা এই দুইটা সংস্থা বা এই দুইটা বিভাগ আপনাদের হচ্ছে নোটিশ কিন্তু দিবে, সেই নোটিশ অনুসারে আপনাদের কাজ করতে হবে এবং তারা নির্দিষ্টভাবেই সুন্দরভাবে কিন্তু মেধা তালিকা তৈরি করে দেবে এবং সেটা ওয়েবসাইটেই থাকবে। তো এই হচ্ছে বিষয়। তো স্বাভাবিকভাবে তাহলে বোঝা গেল যে সাধারণ শিক্ষার্থীদের আলাদাভাবে কনসিডার করা হচ্ছে, কোটা শিক্ষার্থীদের কিন্তু আলাদাভাবে কনসিডার করা হচ্ছে। তো কোটা শিক্ষার্থীদের জন্য একটু লেটে সব কিছু শুরু হবে, স্বাভাবিকভাবে আপনাদের একটু অপেক্ষা করতে হবে এবং আপনাদের কার্যক্রম কিন্তু টোটালি আলাদা। আর সাধারণ শিক্ষার্থী তোমরা যারা রয়েছে তোমাদের কার্যক্রম কিন্তু আলাদা। তো যেটাই হোক না কেন সব কিছু কিন্তু ওয়েবসাইটে থাকবে। এখন এই জায়গায় আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, সেই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে
যে হচ্ছে হলো সাক্ষাৎকারের যে বিষয়টা, যে সাক্ষাৎকারের সময় তোমার যে প্রবেশপত্র, তোমরা জানো যে তোমরা যখন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো তোমাদের এডমিট কার্ড দুইটা দেওয়া হয়েছিল, অর্থাৎ আবেদন করছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার এডমিট কার্ড দুইটা, একটা স্যারেরা নিয়েছে এবং আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে তোমার তোমার কাছে আছে। তো ও তোমার কাছে যেটা আছে সেইটা তোমাকে নিয়ে যেতে হবে এবং সেটা তো অবশ্যই সিগনেচার থাকতে হবে। যাদের সিগনেচার নেই, কেন সিগনেচার নেই সেটা তোমরা তোমাদের ভাইবা বোর্ডে বলে দিলেই হবে, তবে সমস্যা হবে না, তবে থাকতে হবে, এটা বাধ্যতামূলক প্রায়। আর অপরদিকে সাবজেক্ট চয়েস লিস্ট যারা তোমরা দিবা সেইটা তোমাদের প্রিন্ট কপি নিয়ে যেতে হবে, কোনো স্বাক্ষর হওয়ার দরকার নাই এইটাতে, এটা তো নর্মাল প্রিন্ট করে নিয়ে যাবে, কার কাছ থেকে স্বাক্ষর করে নিবা। এছাড়া এইচএসসি, এসএসসি, এই যে পরীক্ষাগুলো দুইটা পরীক্ষা দিয়ে যদি তুমি যে পাশ করছো, সেটা বিকমও হতে পারে, বিএম হতে পারে, বা কারিগরিকে আন্ডারেও তুমি এসএসসি এইচএসসি পাশ করতে পারো। তো এই পরীক্ষাগুলোর মূল সার্টিফিকেট তোমার চেয়েছে। এখন এখানে সুন্দরভাবে বলে দিয়েছে যে যদি থাকে, মানে সার্টিফিকেট যদি তোমরা পাও, অনেকের কলেজে সার্টিফিকেট আসে নাই, তাহলে সে কী করবে, জীবন তো দিতে পারবে না, তাই না? তো সেক্ষেত্রে এখানে বিশ্ববিদ্যালয় বলছে তোমার যদি এই মূল ডকুমেন্টগুলো তোমার কাছে থাকে তাহলে অবশ্যই নিয়ে আসবা, আর যদি কাছে না থাকে তাহলে ফটোকপি নিয়ে আসবা। স্পেশালি এইচএসসি সার্টিফিকেট তোমরা নাও পেতে পারো, তাহলে দরকার নেই, অমনে আসবা। এই তো যার কাছে যেটা আছে সেটা নিয়ে আসবেন, এটা হলো মূল কথা। অনেকের হচ্ছে অনেক জায়গায় জমা আছে, স্পেশালি সেকেন্ড টাইম ছেলে মেয়েরা আসো, তো মূল কপি না আনতে পারো, ফটোকপিগুলো তোমাকে নিয়ে আসতে হবে অ্যাজ এ প্রুফ হিসাবে। এছাড়া মূল মার্কশিট চেয়েছে, এবং এই মূল মার্কশিটের ক্ষেত্রে একটু কড়াকড়িভাবেই বলে দিয়েছে যে মূল মার্কশিট পূর্ববর্তী বছরগুলোতে এটাই করতো, তো মূল মার্কশিটগুলো নিয়ে আসবা। হ্যাঁ, তোমার প্রতিবন্ধকতা আছে, তোমার সমস্যা আছে, কিন্তু তুমি ফটোকপি নিয়ে আসো, এই হচ্ছে হিসাব। তাহলে এছাড়া তোমাদের 4 নম্বর আরেকটা অপশন হিসাবে আরেকটা জিনিস তোমাদের ডকুমেন্টস এসেছে, সেটা হলো এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ডটা। তাহলে এইটাও সেম কথা, মূলটা নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করবা, যেখানেই জমা থাক না কেন তুমি নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করো। যদি না পারো তাহলে ফটোকপি করে নিয়ে আসবা। আশা করছি যে কোনো ঝামেলা করবে না, কারণ পূর্ববর্তী বছরে এমন অনেকগুলো অহরহ ঘটনা ঘটে। তো সব মিলিয়ে এই জিনিসগুলো ভাইবা বোর্ডে নিয়ে আসতে হবে। আর এখানে তো সব কিছু বলেই দিয়েছে যে সময়গুলো উল্লেখ আছে, সেই সময়ের মধ্যে যদি তোমরা ভর্তি না হও তাহলে তোমরা কিন্তু ভর্তি হতে পারবা না। আর বিশ্ববিদ্যালয়ের ক্লাস কবে শুরু হয়েছে সেটা কিন্তু এখানে বলেই দিয়েছে। তো এখন এই ছিল হচ্ছে প্রথম নোটিশটা। আশা করি সাধারণ শিক্ষার্থী থেকে কোটা শিক্ষার্থী যারা রয়েছে অলমোস্ট সব ধরনের ইনফরমেশন তোমরা ছেলেমেয়েরা পাইছো। এখন আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় দেখাই, সেটা হলো তোমরা যখন সাবজেক্ট চয়েস দিলা, তোমাদের সাবজেক্ট চয়েস লিস্টের মানে রেজাল্টও দিয়ে দিল, মানে প্রথম মেধা তালিকা দিয়ে দিল। সেই প্রথম মেধা তালিকায় উল্লেখিত যে সময়গুলো ছিল না, ওই অনুরূপ কিন্তু 2023 সালেও এমন সময় দেওয়া ছিল, এই যে এখানে যে সময়গুলো দেখতেছো। এবং এই জিনিসগুলো নিয়ে আমি আর বলতে চাচ্ছি না, কারণ ওই সময় এসে তোমাকে ভাইবা দিতে হবে, ভাইবা দেওয়ার পর তোমাকে ভর্তি হতে হবে। এখন এই জায়গায় একটা ইম্পর্টেন্ট বিষয় আছে যে জিনিসগুলো আসলে দেখা দরকার, যার কারণে মূলত আমি এই জিনিসগুলো দিলাম। সেটা হলো মাইগ্রেশন। মাইগ্রেশন মানে সাপোজ ধরো তুমি ম্যানেজমেন্টে ভর্তি হয়েছো, এখন তোমার ম্যানেজমেন্ট হলো 3 নম্বর মেধা তালিকায় আছে, তাহলে তোমার 1 নম্বর মেধা তালিকায় ধরে রাখো যে ফাইন্যান্স আছে অথবা অ্যাকাউন্টিং আছে। তাহলে মাইগ্রেশন যদি অন করে রাখো এবং তোমার সামনের যদি সিট ফাঁকা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার সামনে সাবজেক্টে যেতে পারবা, অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্সে যেতে পারবা। এখন তুমি যদি মনে করো যে না আমি ম্যানেজমেন্টেই থাকবো বা আমি হচ্ছে মার্কেটিংয়েই থাকবো, তাহলে তুমি তোমার মাইগ্রেশন অফ করে দিবা এবং তুমি ওই সাবজেক্টে বা ওই ডিপার্টমেন্টেই থাকবা। এই হচ্ছে মাইগ্রেশনের বিষয়। তো মাইগ্রেশন কখন বন্ধ করবা না এই সংক্রান্ত কিন্তু নোটিশ ওই 7 মেতে কিন্তু দিয়ে দিবে, যখন তোমাদের রেজাল্ট দিয়ে দিবে। তো এই জায়গায় একটা ইম্পর্টেন্ট বিষয়, তোমরা অনেকেই জিজ্ঞেস করতেছো ভাইয়া খরচ কত, মানে কত টাকা লাগবে। তো খরচের বিষয়টা আমি একটু স্পষ্ট করে বলি, সেটা হচ্ছে আমি আমার ছেলেগুলো আসলে আমি কোনো ছেলে মেয়ের ডাটা রাখি না। আমার আইবিএতে হিউজ পরিমাণে ছেলে মেয়ে আছে, কিন্তু আমি এখন আমার প্রয়োজনের সময় আমি কাউকে পাচ্ছি না। তো আমার অন্য ছেলে মেয়েগুলোকে বললাম যে আইবিএ কোনো ছেলে যারা আমার আছে তারা যেন আমাকে নক করে, আইবিএতে কত খরচ লাগে এইটার আসলে একটা ফুল মানে চার্ট যেন ও আমাকে দেয়। তো ইনশাল্লাহ ও আমাকে দিবে এবং আমি ওইটা পরবর্তীতে আলাদা ভিডিও তৈরি করব। তো আইবিএর খরচটা বেশি আর বিবিএর খরচটা খুবই কম। আমি যদি আমার জায়গা থেকে বলি, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার্স আমার কমপ্লিট, এখন চার্টার অ্যাকাউন্টেন্সিতে আছি। তো
এই যে আমার বিবিএ প্লাস হচ্ছে এমবিএ, এই দুটা কমপ্লিট করতে আমার সম্ভবত 50,000 টাকাও আমার খরচ হয়নি, মানে এর চেয়েও কম। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার জানা মতো সবচেয়ে খরচ কম লাগে, তো 50,000-এরও কম টাকা কিন্তু আমাকে বিশ্ববিদ্যালয়ে দেওয়া লাগছে। অর্থাৎ আমাদের বিশ্ববিদ্যালয়ে বিবিএ এমবিএ করতে হামরি তেমন খরচ হয় না, তবে বিবিএ আইবিএ করতে প্রায় লাখের উপরে খরচ হয়ে যায়। তো এই হচ্ছে বিষয়। তো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, এই যে দেখেন আপনারা যখন হচ্ছে প্রথম মেধা তালিকা দিবে অথবা পরবর্তী মেধা তালিকাগুলো দিবে, তখন দেখবেন যে বিশ্ববিদ্যালয় বলেই দিবে আপনি কত টাকা দিয়ে ভর্তি হবেন। এই যে দেখেন 5200 টাকা দিয়ে আপনাকে ভর্তি হতে হবে, 5200 টাকা। এবং ভর্তি হওয়ার সময় আপনি অনলাইনেই ভর্তি হতে পারবেন, যখন ভাইবা দিবেন ভাইবা দেওয়ার পরে আমাদের টুকিটাকি চত্বরে কিন্তু ভর্তি হতে পারবেন, অথবা পরিবহন মার্কেটে অনেক বড় ভাইরা অনেক দোকানদাররা বসে আছে, ওখানে গিয়ে আপনি ভর্তি হতে পারবেন এবং ওখানে অনলাইনে তারা সব কিছু করে দিবে, টেনশন নেওয়ার দরকার নেই। এখন ভর্তি হওয়ার সময় বা যখন আপনি হবেন তখন কি কি জিনিস নিয়ে আসবেন, এবং ওখানে A4 সাইজের খাম আপনাকে নিতে হবে, সেখানে আপনার নাম ঠিকানা, এই যে মোবাইল নাম্বার, কোন ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন সব কিছু আপনাকে লিখে দিতে হয় উপরে খামে। ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, কিন্তু খামের ভিতরে যে জিনিসটা আপনাকে রেখে দিতে হবে বা দিতে হবে সেটা হলো ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, যেটা আপনার কাছে আছে, এইচএসসি এসএসসির মূল মার্কশিট এটা লাগবে। আপনার ভর্তি ক্যান্সেল করতে হবে, আপনি সেকেন্ড টাইম শিক্ষার্থী ন্যাশনাল বিশ্ববিদ্যালয় আছেন, তাহলে আপনাকে ভর্তি ক্যান্সেল করতে হবে, ক্যান্সেল করে ওই মূল মার্কশিটগুলো নিয়ে আসতে হবে, এখানে কোনো কম্প্রোমাইজ করবে না। আপনার অবশ্যই ভর্তি ক্যান্সেল করতে হবে, আপনি যদি কোনো জায়গায় ভর্তি হয়ে থাকেন আপনার মূল ভর্তি ক্যান্সেল করে মূল মার্কশিটগুলো নিয়ে আসতে হবে, কারণ একই সঙ্গে দুই জায়গায় আপনি ভর্তি হওয়ার সুযোগ পাবেন না, এই কারণে মূল মার্কশিটগুলো নিবে। তাহলে এসএসসি এইচএসসির মূল মার্কশিট আপনার লাগবে, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন কার্ডটা লাগবে, এবং একই সঙ্গে অনলাইনে যে আপনি ভর্তি হলেন, এই যে এখানে যে ভর্তি হলেন সেই ভর্তির ফর্মে 3 কপি করতে হবে। আমাদের সময় 2 কপি করা লাগতো, এখন 3 কপি করা লাগতেছে। এই 3 কপি করা লাগবে, সেই 3 কপির প্রিন্ট কপি আপনি নিয়ে আসবেন। এই যে এখানে বলে দিয়েছে অনলাইনে পূরণকৃত ভর্তি ফর্ম, এই যে এখানে যেটা করবেন সেটা 3 কপি প্রিন্ট কপি। তো আপনাকে 4টা করতে হবে, আপনার কাছে একটা রাখতে হবে। তো এগুলোতে সিগনেচার করার জায়গা আছে, আমি আবার বলি এগুলোতে সিগনেচার করার জায়গা আছে, সিগনেচার করে নেবেন। তো এই হচ্ছে ডাটাগুলো বা এই ধরনের তথ্যগুলো কিন্তু আপনাদের কাছ থেকে চাওয়া হবে, এটা সকল শিক্ষার্থীদের ক্ষেত্রে। তাহলে আশা করি এই জায়গাতে অনেকগুলো বিষয় আমি বলে দিলাম, আশা করি আপনারা অনেকগুলো ইনফরমেশন পাইছেন। এখন এখানে যে জিনিসগুলো আছে, এখানে অনেকগুলো হচ্ছে আমার কাছে পিডিএফ আছে আসলে, তো এই জিনিসগুলোতে আরও তথ্য আছে, অলরেডি ভিডিও বড় হয়ে গেছে, আমি ওই তথ্যগুলোতে যাচ্ছি না। এখন আমি আপনাদের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, সেটা হলো এটা হলো ফার্স্ট মাইগ্রেশনের রেজাল্ট। গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয় ফার্স্ট মাইগ্রেশনের রেজাল্ট, পূর্ববর্তী বছরগুলোতে এভাবে আসলে লিস্ট দিত না, তো গত বছর সিস্টেমটা অনেক আপডেট করে ফেলছে। আমি একটা ছোট্ট জিনিস দেখাবো, সেটা হলো এই যে এইটা দেখেন 183 দিয়ে ফার্স্ট মাইগ্রেশনে আইবি এসেছিল, তার মানে যেটা দাঁড়াচ্ছে প্রায় 250 সামথিং মেধা তালিকা থেকেও সম্ভবত আইবিএ পেয়েছে। আমি এখন আসলে ডাটাগুলো মনে থাকে না, তো হয়তো বা লাস্ট মাইগ্রেশন যেটা আছে সেটাতে খুঁজলে আমি এটা আপনাদের বলে দিতে পারবো। তো আমি পিডিএফগুলো গুগল ড্রাইভ লিঙ্কে ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব, নি আপনারা একটু দেখে নিন চেক আউট করে, ঠিক আছে। আর এখন আমি আপনাদের একটা ইম্পর্টেন্ট বিষয় দেখাই দেই, যেহেতু এখানে আসলে ভিডিও টাইটেল হিসেবে দিয়েছে সাবজেক্ট চয়েস, ভর্তি নোটিশ প্রক্রিয়া কী রকম, আমি ওইটা নিয়ে এতক্ষণ কথা বললাম। কোটা শিক্ষার্থীদের বিষয় বললাম, আমি পরবর্তীতে আপনাদের জন্য আলাদা ভিডিও তৈরি করব, সাবজেক্ট চয়েস নিয়ে একটু কথা বলি। এবং তোমরা ছেলেমেয়েরা বা আপনারা গার্ডিয়ানরা আমাকে যে জিনিসটা জিজ্ঞেস করতেছেন যে বাবা কত দূর পর্যন্ত যেতে পারে, কী অবস্থা হতে পারে, দেখেন আমার কাছে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো অন্য কারো কাছে নেই, স্টিল আমি বলবো বিশ্ববিদ্যালয়ের কাছেও নাই, কারণ বিশ্ববিদ্যালয় এগুলো ডিলিট করে দেয়। তো এই যে দেখেন এই হচ্ছে অবস্থা বিগত 8 বছর ধরে, এই হচ্ছে চিত্রটা যে কোন বছর কোন মেধা তালিকা থেকে ছেলেমেয়েরা সর্বশেষ চান্স পেয়েছে এবং সর্বোচ্চ কত মার্ক পেয়েছিল। তো এবছর দেখেন মার্ক ছিল হচ্ছে 86.50% মার্ক, আর এখানে অপরদিকে সর্বনিম্ন কত মার্কে চান্স হবে সেটা আমরা এখনও বলতে পারতেছি না। তো এখন আমি আপনাদের পূর্ববর্তী যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে কিন্তু বলছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2টা সিচুয়েশন হতে পারে। প্রথম একটা সিচুয়েশনের কথা বলছিলাম, এবং সেই সিচুয়েশনের ক্ষেত্রে এই জিনিসটা বলছিলাম, যদি সিচুয়েশন প্রথমটা হয় তাহলে কিন্তু সর্বোচ্চ 650 মেধা তালিকা থেকে তোমরা ছেলেমেয়েরা অলমোস্ট নিশ্চিত সাবজেক্ট পাবা। কিন্তু সিচুয়েশন যদি 2 হয়, মানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এসে যদি ভর্তি কার্যক্রম শুরু করে অথবা ঈদের পরে যদি ভর্তি কার্যক্রমগুলো শুরু করে, তাহলে ওই মেধা তালিকাটা বা সর্বশেষ মেধা তালিকাটা যেতে পারে 1000, এরও বেশি যেতে পারে। যেমন গত বছর কত পর্যন্ত গিয়েছিল, গত বছর কিন্তু 1101 মেধা তালিকা থেকে গিয়েছিল। তো এবছর আমি বলে দিয়েছি সর্বোচ্চ 1000, এরও বেশি যদি যায় সেটা আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে, মনে করেন যে 1000 মেধা তালিকা থেকে এবছর সাবজেক্ট পাবে কোনো ছেলে মেয়ে, তাহলে
তার মার্কটা কত হতে পারে, অর্থাৎ কাট মার্কটা কত হতে পারে। এ লক্ষ্যে আমি আপনাদের একটা ছোট্ট জিনিস দেখাবো। এই যে আপনাদের কাছে আমি ভিডিও দিয়েছিলাম, আপনারা ছেলেমেয়েরা আমাকে এই যে মার্কগুলো দিয়ে দিয়েছেন, সেই মার্কগুলো থেকে আমি একটা সিম্পল একটা মার্ক দেখাই দেই। এখানে সম্ভবত এই যে 65.50 মার্কে 665 মেধা তালিকা বলতেছে এনি হোপ, অবশ্যই তোমার হোপ আছে, আমি তো বলেই দিতেছি। এছাড়া এখানে সম্ভবত 64.75 760, অবভিয়াসলি হোপ আছে। 64.75 এটা হচ্ছে সায়েন্স সম্ভবত, এই কারণে ওর মেধা তালিকা একটু আরও আগে। এখানে একটা মার্ক আছে, সে মার্কটা হচ্ছে 63.25। হ্যাঁ, 63.25 মার্ক নিয়ে কোনো একজন ছেলে অথবা মেয়ে, ওর পজিশনটা হচ্ছে 934। আমার ঠিক এখন চোখে পড়তেছে না, আমি অবশ্য বের করে রাখছিলাম কিন্তু এখন আমার আসলে ঠিক চোখে পড়তেছে না। এই তো এখানে চলে আসছে, সম্ভবত এটা মেয়ে হতে পারে। হ্যাঁ, এই তো ওর মার্কটা হচ্ছে 63.25 এবং ওর পজিশন হচ্ছে 934। তাহলে যদি 934 পর্যন্ত যায় তাহলে আমরা বলতে পারবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবছর কাট মার্ক হচ্ছে 63.25। এখন 1000 পর্যন্ত যদি যায়, তার মানে 1000 মানে কি, হয়তো বা 63 অথবা 62 সামথিং হতে পারে। 62 সামথিং হবে না, মানে 62.75 এমন টাইপের হলেই মনে হয় 1000 মেধা তালিকা আসবে। আর এখানে সম্ভবত আমি আরও দেখছিলাম, সম্ভবত ওই জিনিসগুলো নিচে আছে। তোমরা ছেলেমেয়েরাই কিন্তু এই মার্কগুলো পাইছো, তো স্বাভাবিকভাবে সেই মার্কগুলো থেকে এই ধরনের মানে ডিরেকশনগুলো কিন্তু দেওয়া যায়। সম্ভবত 62 মার্কে 1335 না সামথিং এইরকম একটা মার্ক আমি দেখলাম। এই তো 62 মার্ক, ওর মেধা তালিকা হচ্ছে 1125। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় গত বছর 1101 মেধা তালিকা থেকে সাবজেক্ট পেয়েছে, তাহলে সেক্ষেত্রে 1125 মেধা তালিকা থেকে যদি এবছর সাবজেক্ট পায়, সেক্ষেত্রে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কাটমার্ক হয়ে যাচ্ছে কিন্তু 62। তাহলে কাটমার্কটা কত হবে এটা ডিপেন্ড করে সর্বশেষ সিচুয়েশন পর্যন্ত। তো আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম যেহেতু পরবর্তীতে শুরু করতেছে এবং এর মাঝখানে যেহেতু গুচ্ছর যে ঝামেলাটা সেটা আসবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঝামেলাটা আসবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝামেলাগুলো আসবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঝামেলাগুলো আসবে, অ্যাজ এ রেজাল্ট গত বছরের মতো সিচুয়েশন অবশ্যই হবে। আর গত বছরের মতো যদি সিচুয়েশন হয়, সেক্ষেত্রে 1000 মেধা তালিকা পর্যন্ত তোমরা যারা রয়েছে অবভিয়াসলি হোপে থাকো। যে যত কাছে আসো তার চান্স পাওয়ার চান্সটা সবচেয়ে বেশি, যে যত দূরে আসো তার চান্স পাওয়ার চান্সটা সবচেয়ে কম। তাহলে এক্ষেত্রে যারা 2000 মেধা তালিকার মধ্যে আসো, তোমরা সাবজেক্ট পাবা না, কিন্তু তোমাদেরও সাবজেক্ট চয়েস দিতে বলছে, তাহলে দিবা, এখানে একটা এক্সপিরিয়েন্স হবে। আশা করতেছি আমি তোমাদের ডিটেলসটা বুঝাইতে পারতেছি বা বুঝাইতে পারলাম। এখন এই জায়গায় তোমরা সাবজেক্ট চয়েস কীভাবে দিবা এবং সাবজেক্টের রিভিউ তোমরা চাইছো। তো আসলে সাবজেক্টের রিভিউ বলতে আমার কাছে, আমি যেহেতু অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখন চার্টার অ্যাকাউন্টেন্সিতে আছি, তো সেক্ষেত্রে আমি তোমাদের ছেলে মেয়েদের উদ্দেশ্যে এতটুকু বলতে পারবো যে অল সাবজেক্ট ইকুয়াল, আহামরি কোনো ফারাক নাই। হ্যাঁ, তবে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের একটা আলাদা প্ল্যাটফর্ম আছে বা আলাদা একটা স্পেশালিটি আছে, কারণ ওই ডিপার্টমেন্টে চাপও বেশি, ওই ডিপার্টমেন্টে একটু কষ্ট বেশি, এবং অ্যাজ এ রেজাল্ট ওই ডিপার্টমেন্ট দুটাকে আমরা ভিন্ন চোখেও একটু দেখি, কিন্তু বাস্তবতায় আসলে ভিন্ন চোখে দেখলেও জব সেক্টরগুলোতে সবারই জায়গায় প্রায় একই, জাস্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্সের একটু আলাদা প্ল্যাটফর্ম আছে। আর এক্ষেত্রে আইবিএ নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। আমার দৃষ্টিকোণ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইবিএ সেই রেপুটেশনটা এখনও গ্রো করতে পারেনি। অ্যাজ এ রেজাল্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় আইবিএ অন্য সাবজেক্টগুলো প্রায় অলমোস্ট সেম। এখন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় আইবিএ অবশ্যই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা করতেছে, যেটা অন্য অন্য ডিপার্টমেন্টগুলো মেনটেন করতে পারতেছে না। তো অ্যাজ এ রেজাল্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় আইবিএ ছেলেমেয়েরা আমাদের বিবিএ ছেলেমেয়েদের থেকে একটু হলো অ্যাডভান্স। তো ওই অ্যাডভান্স যারা হতে অবভিয়াসলি আইবিএস চয়েস দিতে পারো। তাহলে সেক্ষেত্রে তোমরা গত বছরে দেখলা, আমি ফার্স্ট মাইগ্রেশন থেকে দেখালাম মেরিট পজিশন 130 থেকে আইবিএ পাইছে, যেখানে আমাদের সিট সংখ্যা ছিল মাত্র 25টা। তো এবছরও সেম সিট সংখ্যা আমাদের 20টার মতো, তাহলে এই 20টার এগেনস্টে 130 পর্যন্ত গিয়েছে, এটা আসলে টোটালি অবাক করার বিষয়। যদিও এবছর মেধা তালিকা 1000 মেধা তালিকা পর্যন্ত যায়, তাহলে সেক্ষেত্রে যদি 200-250 থেকে তোমরা আইবিএ পাও, সেটা অবাক হওয়ার কোনো কিছু আমি দেখতেছি না। হ্যাঁ, এখানে আর্টস বিজ্ঞানেরও তথ্য আমার কাছে আছে, সেগুলো নিয়ে কথা বলতে গেলে ভিডিও প্রায় 1 ঘন্টার উপরে হয়ে যাবে, যার কারণে আমি অত ডিটেলস বলতেছি না। আমি শুধু এখন যে বিষয়টা ক্লিয়ার করে বলবো, তোমরা যে সকল ছেলে মেয়ে সাবজেক্ট চয়েস নিয়ে ভাবতেছো, তোমরা এভাবে সাবজেক্ট চয়েস দিবা।
তোমার সর্বোচ্চ ভালো সাবজেক্ট আসবে। এবং এখানে একটা বিষয় বলে দেই, রাজশাহী বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে জ্যামটা ছিল সে জ্যামটা আর নেই, বরং অন্য ডিপার্টমেন্ট থেকে আমাদের রিসেন্ট 3টা ব্যাচ ফার্স্ট আছে, অর্থাৎ আমাদের বিশ্ববিদ্যালয়ের আর কোনো ডিপার্টমেন্টে আহামরি কোনো জ্যাম নেই। তো জ্যাম যেহেতু নেই সেক্ষেত্রে তোমরা এই বিশ্ববিদ্যালয় বা আমাদের এই ডিপার্টমেন্টগুলোতে ভর্তি হতে পারো। এখন আমি এইখানে একটা একদম পারফেক্টলি ওপিনিয়ন দিতেছি, সেটা হলো বাংলাদেশের পার্সপেক্টিভে বা বাংলাদেশের প্রেক্ষাপটে ফাইন্যান্সের যে জায়গাটা আছে তার চেয়ে অবভিয়াসলি আমি অ্যাকাউন্টিংকে আগিয়ে রাখবো বা এগিয়ে রাখবো, আমি সেটা বুঝতে পারতেছি। তো অ্যাজ এ রেজাল্ট তোমরা ফাইন্যান্স অ্যাকাউন্টিং, হ্যাঁ ফাইন্যান্স অবভিয়াসলি অ্যাকাউন্টিংয়ের আগে, তবে বাংলাদেশের পার্সপেক্টিভে বিসিএস অন্য অন্য জব সেক্টরের জায়গাগুলো থেকে আমি অ্যাকাউন্টিংকে আগাই রাখবো। তো সেক্ষেত্রে তোমরা যে সকল ছেলেমেয়েরা আছো অবভিয়াসলি তোমরা তোমাদের মতো এভাবে সাজিয়ে সাবজেক্ট চয়েস দিবা। আর অনেকেই বলতেছো মার্কেটিং, ফাইন্যান্স, কত টাকা জব হবে, কত টাকা স্যালারি হবে, এই জিনিসগুলো আসলে মানে টোটালি বোকামো টাইপের একগুলো কোশ্চেন। তুমি কোন সাবজেক্টে পড়তেছো এবং তোমার কত টাকা চাকরি হবে এবং কত টাকা তুমি বেতন পাবা, তোমাকে কত টাকা স্যালারি দিবে, এই জিনিসগুলো আসলে সাবজেক্টের উপর ডিপেন্ড করে না। তোমরা পরবর্তীতে যে সাবজেক্ট নিয়ে বের হবা তুমি সব জায়গাতে অ্যাপ্লিকেশন করতে পারবা, সব জায়গাতেই প্রায় জবে জয়েন করতে পারবা। আর জবে জয়েন করলে তোমার বেতন আহামরি গভর্নমেন্ট চাকরিগুলোতে নাই, বেসরকারিগুলোতে একটু আছে, কিন্তু এখন আবার প্রফেশনাল ডিগ্রিগুলো লাগতেছে। তো এগুলো নিয়ে আমি পরবর্তীতে তথ্য দেবো। তো সর্বোপরি ছেলে মেয়েদের উদ্দেশ্যে বা আপনারা গার্ডিয়ান যারা রয়েছেন আপনাদের সবার উদ্দেশ্যে এতটুকু বলবো, আপনারা এইভাবে সাবজেক্ট চয়েস দিতে পারবেন। এখন হ্যাঁ, আপনারা 2 নম্বরে অ্যাকাউন্টিং দিতে পারেন এবং 3 নম্বরে ফাইন্যান্স দিতে পারেন। আবার অনেকে ফাইন্যান্স যেহেতু ম্যাথ, অ্যাকাউন্টিং যেহেতু ম্যাথ, স্বাভাবিকভাবে ওগুলো পরে দিতে পারেন এবং ম্যানেজমেন্ট এই জিনিসগুলো আগে দিতে পারেন। তবে আমি এতটুকু বলবো আপনারা এই সিকোয়েন্সটা ফলো করবেন। আর বিস্তারিত তথ্য তো বুঝাই দিলাম, এবং অনেকেই বলতেছেন ভাই কত মেধা তালিকা থেকে অ্যাকাউন্টিং পাবো, ফাইন্যান্স পাবো, এই জিনিসগুলোর ডাটা দেখে তারপর বলতে হয়। তো পূর্ববর্তী বছরের লাস্ট মাইগ্রেশন যেটা, সেইটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি সব কিছুর পিডিএফগুলো কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা দেখবেন এবং উপকৃত হবেন এমনটাই। এবং সর্বোপরি লাস্ট আর একটা অ্যাডভাইস দেবো, বারবার করে বলতেছি, যেটাই হোক না কেন আমি সারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এইভাবে ধারাবাহিকভাবে কেউ ভিডিও দেয় না হামুরি। তো সর্বোপরি আমি শুধু এতটুকুই বলবো যে আমিও ভিডিও দেওয়ার সময় সুযোগ পাচ্ছি না, দয়া করে কোটা শিক্ষার্থী থেকে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন আপনারা দয়া করে ওয়েবসাইটে চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।